আর বেশি সময় নেই, কিন্তু স্কুল সার্ভিসের গ্রুপ ডি গ্রুপ সি অলরেডি বেরিয়ে গেছে। গতকাল অর্থাৎ 31শে আগস্ট ক্লিয়ার হয়ে গেছে হাউ টু অ্যাপ্লাই। আগামী 16ই সেপ্টেম্বর থেকে শুরু করে ফর্ম ফিল আপ চলবে। স্কুল সার্ভিসের গ্রুপ ডি কিন্তু আমাদের অবশ্যই পেতে হবে। আমি তো বলেই দিয়েছি কতগুলো চাকরি অলরেডি প্যাকেট মে হ্যায়, वो है রেলের গ্রুপ ডি, স্কুলের গ্রুপ ডি গ্রুপ সি, এবং আমাদের সামনে কন্টিনিউয়াসলি একের পর এক পরীক্ষা চলবে। সেই পরীক্ষাগুলো কিন্তু আমাদের ফেস করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের ভেরিয়াস টাইপসের পরীক্ষা কিন্তু চলছে। एमटीएस থেকে শুরু করে मैट्रिक लेवल থেকে শুরু করে 10+ টু গ্র্যাজুয়েট লেভেল यस फेस करना चाहिए এবং वो পাস करना चाहिए। ও আমরা পাস করব, কিন্তু সিস্টেমেটিক যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো নিয়ে আমার অভিযান চলছে। কিচ্ছু না পারি টাইমটা বাঁচাতে পারি। তো কাম টু দ্য পয়েন্ট, ইউনিক এট দ্য রেট অফ ঠাকুর সকলকে সাবস্ক্রাইব করার কথা বলবো, এবং আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, একটু সুন্দর করে দেখে নেবে টাইম পেলে। নেক্সট, আমাদের প্রকাশিত অবলম্বন সকলের অবলম্বন হয়ে উঠুক, সেটাও আমাদের কামনা। আমরা চলে যাচ্ছি প্রথম যে ম্যাথমেটিক্স। এতকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হয়? দেখো, সংখ্যা তো দুরকম নয়, অনেক রকমের সংখ্যা। এই পৃথিবীতে সংখ্যারই খেলা, সংখ্যা নিয়ে চলা, সংখ্যা নিয়েই সরকার গঠন, সংখ্যা নিয়েই জীবন মৃত্যু। তো এখানে যে সংখ্যাটা বলেছে সে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে। দেখো, এই অঙ্কটা করার জন্য একবারই হয়ে যাবে। কেন বলছে কি, যে অঙ্কটা করতে গেলে পরে সেকেন্ডের মধ্যে মিলে যাবে। যে 1600 এই দুটো জিরো আছে, মনে রাখতে হবে যে পূর্ণ ঘন সংখ্যার মধ্যে যদি জিরো থাকে তাহলে অবশ্যই সেই জিরোটা কি হবে, সেই জিরোটা 3 যা হতে হবে। তাহলে এখানে দুটো আছে আর একটা জিরো দেখি আছে, এইটা উত্তর, আর কিছু ভাবার দরকার নেই। আবার যদি আমরা স্যার একটু দেখি তাহলে এই দেখো 216 কিন্তু কি, 216 কিন্তু একটা পূর্ণ ঘন সংখ্যা। তোমাদের কিন্তু আমি আগেই বলেছি, দেখ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকের কিন্তু কিউব মুখস্থ রাখতে হবে। 1-এর কিউব কত, 2-এর কিউব কত, 3-এর কিউব কত, এটা 6-এর কিউব। তাহলে এটা নিয়ে আর ভেবে লাভ নেই, এখানে 3টে শূন্য হোনা চাই। क्योंकि আমরা 100কে যদি পূর্ণ ঘন করতে চাই হবে না, আমরা যদি পূর্ণ ঘন 1000কে করি তাহলে সেখান থেকে কিন্তু আমরা একটা বেরিয়ে যাবে। অর্থাৎ শূন্য যেহেতু দুটো আছে, 3 টাকা গেলিয়ে আমাদের অবশ্যই এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক স্টুডেন্ট এই অঙ্ক দেখেই বাড়িতে চলে আসে। দেখো, এইটা আমি একটু ইন ডিটেলস করি, তারপরে তোমাদের মধ্যে চলে যাই অঙ্কের জন্য। এইটা ইন ডিটেলস করার ক্ষেত্রে যদি আমি করি, দেখো প্রথম হচ্ছে কি বলছি, এইটা এর মান কত, এইটার মান যদি আমি x ধরি, কারো কোনো আপত্তি আছে? নেই, আপত্তি होने की कोई गुंजाइश ही नहीं है। এটা যদি আমরা x ধরি তাহলে একে স্কয়ার করব আর a भी স্কয়ার हो जाएगा। তো স্কয়ার করার পর এখান থেকে কি বেরিয়ে আসবে, এখান থেকে সঙ্গে সঙ্গে 6টা বাইরে আসবে, क्योंकि স্কয়ার এবং রুট হটা দিয়ে যায়। তাহলে কি হবে, 6 তারপরে √6 তারপরে √6, क्योंकि এখানে ইনফিনিট আছে তাই আবার একটা √6 নিতে তোমার কোনো আপত্তি নাই। ইনফিনিট मतलब कंटिन्यूअसली √6 आ ही जाएगा। इसका मतलब এ পাশে হয়ে গেল x স্কয়ার। এইবার তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে যেহেতু এর মান ধরেছিলাম x, তাহলে x এর মান বেরলেই আমার অঙ্কের উত্তরটা মিলে যাবে, হ্যাঁ কি নেই? তাহলে 6 × x। তো স্যার আবার x পেলেন কোথায়? क्योंकि এইটা ইকুয়াল তো প্রথমে আমরা x ধরেছিলাম নাকি, এইটা ইকুয়াল তো প্রথমে x ধরেছিলাম। তাহলে এটা যদি x বসিয়ে দিই, এখানে x স্কয়ার, তাহলে কি হলো, এখানে x স্কয়ার হটা দিয়ে যায়, তাহলে x ইকুয়াল টু কত, 6। তাহলে এইটার মান কত পেলাম, 6। তোমাদের কিছু করার দরকার নাই, পরীক্ষার হলে যাবে, গিয়ে যদি 6 থাকে ওখান থেকে 6 উত্তর করে বাড়ি চলে আসবে। তারপরে আমি তোমাদের সঙ্গে দেখে নেব। চলে আসো। বলছে মল্লিকা কিছু পাখি কিনেছে, তার মধ্যে 10% মারা গেল, বাকি পাখির 25% উড়ে গেল। এখন মল্লিকার কাছে 27টি পাখি আছে, মল্লিকার কাছে কতগুলো পাখি ছিল? ভেরি গুড। আচ্ছা, প্রথমে মল্লিকার কাজটা দেখো। বলছে মল্লিকার কাছে কিছু পাখি কিনেছে, তার 10% মারা গেল। ধরে নিই 100 পাখি। এই 100 পাখির মধ্যে কি হলো না, 100 পাখির মধ্যে 10% মারা, পড়ে থাকলো কত? পড়ে থাকলো 90খানা পাখি। এই 90খানা পাখির মধ্যে 25% উড়ে গেল। আরে বাবা, 90খানা পাখির মধ্যে যদি 25% উড়ে যায় তাহলে পার্সেন্টেজ 25 উড়ে গেল মানে কি, থাকলো কত? এই দেখো, 100 থেকে যদি 25 চলে যায় তাহলে থাকে কত, 75%। আরে বাবা, এই 90 এর 75%, পার্সেন্ট मतलब নিচে একটা 100, দ্যাটস ইকুয়াল টু কত? পার্সেন্টেজটা বের করি নাকি, কত? শূন্য কাটো, শূন্য কাটো, তারপরে 5 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 2,
তাহলে 9 × 15/2 এইটা ইকুয়াল টু বলছে 27। বুঝলি কিনা বলো? দুভাবে করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে 100টি পাখি কিনেছে, 10% মারা গেল, থাকলো কত? 90। একবারে 90 করে দাও। এই 90 এর বাকি পাখির, এই জায়গা মাথায় রাখতে, বাকি পাখির 25% উড়ে গেল, তো 25% চালা গিয়ে পড়ে থাকলো কত? 75/100। এই পার্সেন্টেজটা, এইটা ইকুয়াল টু কত পার্সেন্টেজ থাকলো? তাহলে এইটা ইকুয়াল টু আমরা দেখি কত? এইটা ইকুয়াল টু হচ্ছে, এই মানেই হচ্ছে 27টা পাখি। তাহলে একটা ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু কত? না, এই যে 27 উপরে হলো 2, নিচে 9 এবং 15। এবার 100%, অর্থাৎ 100% বাকি, অর্থাৎ 100 ইকুয়াল টু কত? তাহলে 100 ইকুয়াল টু যদি দেখি, তাহলে আমরা এখানে 100 গুণ করবো, তো হয়ে গিয়ে ফাইসলা। এবার কাটাকাটি করনা চাইয়ে কি নেই? ব্যাস কাটো। এই 9 দিয়ে কাটলে কত? 3, 3 দিয়ে কাটলে কত? 5। বাস। এইবার 5 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে হলো কত? 20। আর 20 দিয়ে কোনো কত? 40। তাহলে কত পাখি ছিল? 40। কোথায় গেল 40? 40, 40। হ্যাঁ, আমি দ্বিতীয়বার বলবো না। তোমাকে যদি বুঝতে হয়, দ্বিতীয়বার তুমি ভিডিওটা দেখে নাও, হয়ে যায়। এই অনলাইনের এইটা সুবিধা যে একটা বুঝলাম না, আমি আবার দেখে নিলাম, আবার দেখে নিলাম, যদি আমার ইচ্ছা থাকে। আর যদি আমার ইচ্ছা না থাকে, তো আমার কুকাজে মনটা যাবেই। আর কুকাজ করার জন্য অন্য টাইম আছে, এখন সুকাজ করো, সুকাজ। নেক্সট দেখো, পরের অঙ্কটা অত্যন্ত সহজ অঙ্ক এবং খুব লজিক্যাল অঙ্ক। বলছে একটি ভোটার কেন্দ্রে বিজয়ী প্রার্থী কত? 63% পেয়েছে। ওকে, কেউ বাত নেই। এবং ভোট পেয়ে তিনি 650টি ভোটে জিতেছে। এ भी अच्छा है। তাহলে যে প্রার্থী হেরে গেছে, তিনি কতগুলো ভোট পেয়েছেন? समझना चाहिए। पहले আমাদের দেখতে হবে কি না, पहले আমাদের দেখতে হবে যিনি জিতেছেন তিনি কত পার্সেন্ট পেয়েছেন। আমি এর আগে একটা অঙ্ক করিয়েছিলাম, তিনি 63% পেয়েছে এক ধাক্কায়। 63% পেয়েছে মানে তিনি কত পার্সেন্টে জিতেছে? समझবে না চাই। এই 63 থেকে 50 বিয়োগ করব, বিয়োগ করে কত? 63, 13 থাকলো, 13 কে 2 দিয়ে গুণ করবো, হলো কত? 26। তাহলে ধরো বিজয়ী যিনি পেয়েছে 62, ডিফারেন্স কত? 24। বলে স্যার জাদু জানেন নাকি? ইয়েস। বিজয়ী প্রার্থী পেয়েছে 55, ডিফারেন্স কত? 10। বিজয়ী প্রার্থী পেয়েছে 50, ডিফারেন্স কত? 0, क्योंकि যে 50 পেয়েছে, যে হেরেছে সেও 50 পেয়েছে। আমার এখানে দেখতে হবে 50 ইজ দা ফিক্সড। এই 50 থেকে 55 5 বেশি, 5 কে ডবল করেছি, ব্র্যাকেটে 5 × 2। এই 62, 50 থেকে 12 বেশি, তাই আমরা 12 × 2। এবার যদি বলো যে একজন 90% পেয়েছে, তাহলে কি হবে? 90% মানে 50 থেকে 40 বেশি, 40 × 2 সমান কত? 80। এত কিছু আলোচনার মূলে কিন্তু আমার এইগুলোই করতে চাইছিলাম। তো আমি এবার অঙ্কে চলে যাই। মূল অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে যে বলছে 63% ভোট পেয়ে তিনি 650টি ভোটে জিতেছে। তো 63 যখন পেয়েছে, দুজনের মধ্যে ডিফারেন্স কত? দুজনের মধ্যে 26। তাহলে 26 ইকুয়াল টু কত? 26 ইকুয়াল টু 650। 650। এবার কি করতে হবে তাহলে? এবার আমার দেখতে হবে সেটা হচ্ছে এই 650 যদি হয়, তাহলে 1 ইকুয়াল টু কত? 650 বাই 26। আর 100 ইকুয়াল টু বের করবো, 100 ইকুয়াল টু কত? গুণ করতে হবে 100 দিয়ে। কিন্তু যদি মনে করি যে না, আমি আর বেশি টাইম নেব না, আরো তাড়াতাড়ি উত্তর বের করতে চাই, অন্য কিছু বের করে লাভ নেই, তাহলে বোঝো যিনি জিতেছেন তিনি 63, আর যিনি হেরেছেন তিনি কত পেয়েছেন? আরে বাবা, 100 টাকা থেকে 63 টাকা তোমাকে দিলাম। আমার কাছে কিতনা রুপিয়া? 63 টাকা। মানে মতলব সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে 100 থেকে যদি 63 বিয়োগ করি, কত থাকলো? বলো, এখানে 7, হাতে আছে 1, নাকি? কত হলো? 37%। একে গুণ করো 37 দিয়ে। 100% 37/100 গুণ করতে পারে, ঠিক আছে? এত পার্সেন্টেজ। তাহলে তুমি এখান থেকে কাটাকাটি করে তোমার উত্তর ছাটাকসা বেরিয়ে যাবে। ব্যাস, আমি এইটা কাটলাম, এটা কাটলাম 100। এবার এটাকে 5 13 65, আর এখানে 13 দিয়ে কাটলে 2, কাটলে কত? 25। ব্যাস। তাহলে আমাদের লাস্টে কি দাঁড়াচ্ছে? লাস্টে তুমি দেখো 25, 3 25 75, অর্থাৎ 75 থেকে বেশি। তোমার উত্তরটা বের করতে হবে। এবার 7 35 এর 5, হাতে আছে কি? 3 18, 15 আর 3 18। এইবার কাটাকাটি, এটা কত? 2, 7 দুগুণ 14, 4 আর কি 7, তাহলে হলো কত?
5 2 8 9 925টা ভোল্ট। তাহলে যিনি হেরেছেন কত ভোল্ট? 925টা ভোল্ট। দেখো সবগুলো আমার যারা কম্পিউটার মান আটকে দিয়েছে মানে সেটাই উত্তর, তার কোনো মানে নেই। 925। নেক্সট আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এই ইহাতে কতগুলি অঙ্ক আছে? ওরে বাপ রে বাপ, এই অঙ্কটা দেখে অনেকে ইহাকে কতগুলি অঙ্ক আছে, 4টিখানি ব্যাপার না, বহুত টাফ অঙ্ক, বহুত টাফ অঙ্ক। ব্যাপারটা বোঝা ভালো করে। সেটা হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে, এই যে সংখ্যাটা রয়েছে মাথায় রাখতে হবে যে বলছে 2 টু দি পাওয়ার 31 ইন্টু 5 টু দি পাওয়ার 27। এইটার মধ্যে কতগুলি অঙ্ক আছে, মানে 2 কে 31 বার গুণ করতে হবে আর 5 কে 27 বার গুণ করতে হবে, সংখ্যা পাবো, তারপর দেখবো কতগুলি ডিজিট নেই। প্রথমে আমার দেখতে হবে কি না, আমাকে শূন্য আকারে প্রকাশ করতে হবে। আমি একটা কাজ করি, এই 5 কটা আছে? 27 খানা। আর এখানে 2 কটা আছে? 31 খানা। এক কাম করতা হোক, ঠিক আছে, এখান থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে কত থাকবে? 27 যদি 27 4 11 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইন্টু কি ইন্টু 2 টু দি পাওয়ার 27 ইন্টু 5 টু দি পাওয়ার 27। বুদ্ধিটা কোথায় আমাদের কাজে লাগাতে হবে? দেখো এইটা যখন চলে আসবো তখন আমার 2 টু দি পাওয়ার 4 ও জায়গা, এটা থাকুক, এর জন্য তুমি 16 লিখে রাখতে পারো, এ বাদ মে হোগা। লেকিন এই দুটো গুণ করে কিভাবে, অর্থাৎ 2 ইন্টু 5 একে আমরা 27 করে দিলাম। এটা বুঝলে কিনা বলো? কেন বুঝলে না ব্যাপারটা বুঝো। তোমার যদি পাশে a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার থাকে, তুমি কি লিখতে পারো না ab হোল স্কোয়ার? ऐसे ही हुआ है, 2 টু দি পাওয়ার 27 5 টু দি পাওয়ার 27, দুটোকে গুণ করে রেখে দিলাম, এর পাওয়ার 27 লিখে দিলাম, ব্যাস। এইখান থেকে আমি তোমাদের কি বলেছিলাম? 16 পাবো। আর এইখান থেকে কি হবে? 10 টু দি পাওয়ার 27। এবার 10 টু দি পাওয়ার যদি 27 হয়, इसका मतलब 10 এর পরে, অর্থাৎ কি 1 এর পরে 1 2 3 4 5 6 7 27 খানা ডিজিট থাকবে, 27 খানা অঙ্ক থাকবে। কখানা থাকবে? 27 খানা। আর এই 1 এর সঙ্গে যদি 16 গুণ করি আরো 2 খানা, 16 পরে 27 খানা, তাহলে 16তে থাকে 2 আর 27, মোট কটা হবে? 29 খানা অঙ্ক থাকবে এর মধ্যে। উত্তর কত? 29। তো হয়ে গিয়ে ফয়সালা। যদি দেখতে চাও দ্বিতীয়বার আরেকবার দেখে নাও, দারুণ অঙ্ক পরীক্ষা এবার থাকবেই। দেখো বলছে 3টি সংখ্যার পরপর যোগফল হতে হলে মধ্যবর্তী সংখ্যা কত? 3টি সংখ্যা পরপর, 3টি সংখ্যা যদি পরপর হয়, 5টি সংখ্যা যদি পরপর হয়, 7টি যদি পরপর হয়, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে কি না, অবশ্যই মধ্যবর্তী সংখ্যাই, মানে ওকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, ব্যাস। এই 87কে কি করব? 3 দিয়ে ভাগ করব। উত্তর কত? 29। আচ্ছা 29 কিভাবে দেখলে? আরে 3 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ 7 নং 63, এইকে যদি 3 দিয়ে গুণ করি 87, তাহলে উত্তর হলো এত। টাইম নেব? নেব না। নেক্সট পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক যদি কেউ করতে চাও, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যা দুটির বিয়োগফল সবসময় কত দ্বারা বিভাজ্য হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি তোমাদের প্রথমেই বলে দিই, অঙ্কটা মুখস্থ রাখতে হবে, উত্তর হবে 9। কিরকম দেখো, একটা সংখ্যা ধরি আমি কত? 10xy, কিউকি x দশকের স্থানে, এটা মাধ্যমিক লেভেলে করেছে তোমরা। এই সংখ্যাটাকে যদি উল্টাই তাহলে কত হবে? 10y প্লাস x। ওকে, এদের দুজনের মধ্যে যদি বিয়োগ করি তাহলে আমার কি থাকবে? তাহলে অবশ্যই আমার কি, এদের দুজনের মধ্যে বিয়োগ করব, বিয়োগ বিয়োগ, এই যদি বিয়োগ করি তাহলে আমার কি থাকবে? 9x মাইনাস 9y। এখান থেকে আমি কমন নেব 9x মাইনাস y, এই 9 তো কমন হয়, তাহলে একে ভাগ করি যদি 9কে, 9 9 কেটে যাবে, সুতরাং এটা ভাগ করা সম্ভব, কেটে গেলেই ভাগ করা সম্ভব। তাহলে আমি পরিষ্কার বুঝতে পারলাম, অঙ্কের দ্বারাও বুঝতে পারলাম, বাস্তবে মুখস্থ করলাম কি না, অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে 9 দ্বারা বিভাজ্য হোগা, হোকে রহেগা। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। ভেরি গুড। বলছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য তাহা হলো। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এখন পূর্ণবর্গ সংখ্যা সবগুলো, কিন্তু এত দ্বারা বিভাজ্য হোনা চাহিয়ে। পূর্ণবর্গ মতলব ওদের প্রত্যেকটা কি, ওদের প্রত্যেকটা কি, প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় হোনা চাহিয়ে। তাহলে প্রথমে 16 24 32,
এবার যদি তুমি পূর্ণবর্গ দিয়ে ভাগ করো তাহলে টেনশন নিতে হবে না, ঠিক আছে। যেমন ধরো তোমার প্রথম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই, আমরা এটাকে ভাগ করব কি দিয়ে করি, একবার 4 দিয়ে দিই, কারণ 4 তো আমার আছেই। 4 তো পূর্ণবর্গ, 4 দিয়ে করলে পরে কত 4, 4 দিয়ে করলে 6, 4 দিয়ে করলে 8। এবার কত দিয়ে করবো 2 দিয়ে, 2 দিয়ে করলে 2, 3, 4, আবার করবো 2 দিয়ে, 2 দিয়ে করলে 3, 2, ব্যাস। তাহলে এ তো ডবল, এর মধ্যে 2 × 2 আছে, এখানে এভাবে লাভ নেই, এরা ডবল হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে কে সমস্যা হচ্ছে একটা 3 একে ডবল करना चाहिए আর একটা 2 এ भी ডবল होना चाहिए। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে ব্যাস, এইবার গুণ করলেই বেরিয়ে আসবে তোমাদের। তাহলে তোমার কি না 4 × 2 × 2 × 2 × 2 × 3 × 3 যা হবে ওই উত্তর হবে। তাহলে দেখো এইটা উত্তর করতে গেলে কি হচ্ছে, আমাদের এখান থেকে দেখি, এইটা যোগ করে 16, 4 × 64, 64 সঙ্গে যদি আমি 9 গুণ করি তাহলে কত, 4 নং 36, লাস্টে সি করবো বাবা সবগুলোই 36, তাহলে 4 নং 36 এ 6 আর 6 নং 54, 3, 57, সুতরাং 57। তাহলে কি করলাম এখানে অঙ্কটা, না আমাকে দেখতে হলো কি না শুধু তার উৎপাদকগুলো, ওদের মধ্যে যে উৎপাদকগুলো আছে ওটা ডবল होना चाहिए, তো ডবল হয়ে যাবে। দেখো আমি দেখো প্রত্যেকটি পূর্ণবর্গ সংখ্যার মধ্যে, যেমন একটা 16 পূর্ণবর্গ সংখ্যা 4 × 4, কিন্তু এর উৎপাদক ডবল, বলে স্যার 4 কে ডিভাইড করি, ইয়েস 2 × 2 × 2 × 2 × আবার 2 আবার একটা দুটো, তাহলে এবি ডবল। তো যাই ডবল হলেই কিন্তু সে পূর্ণ বর্গ সংখ্যা। চলে যাই আমরা, দেখো তো ভিডিওটা কেমন হয়েছে আগে দেখে নিই। অঙ্কে কন্টিনিউয়াসলি চলছে আমাদের, তোমরা কিন্তু অঙ্কগুলোকে খুব সিরিয়াসলি দেখবে কিন্তু, তাহলে কিন্তু দরকারে বারবার দেখে নেবে। এই অঙ্কগুলো পরীক্ষায় থাকবে এবং আমরা উইদিন এ শর্ট টাইম এটা কিন্তু কমপ্লিট করব। দেখো অঙ্কে যেটা রয়েছে সেটা 3টি সংখ্যার অনুপাত 2:3:7, উহাদের লসাগু 252 দেওয়া আছে, ওদের গসাগু বের করতে হবে। দেখো অনুপাত দেওয়া থাকলেই আমরা সংখ্যা ধরতে পারি, একটা 2x, একটা 3x আর একটা 7x। বাস্তবে করি আগে, তাহলে একে যদি আমরা প্রথমে x কমন নেই তো থাকলো 2, 3, 7, লসাগু মানেই হচ্ছে এদের গুণফল, তাহলে এটা গুণ করেই হচ্ছে 252। তো এটা করলে যদি 252 হয় তাহলে x = কত না, x = 252/3, ব্যাস। এবার তোমরা একটা কাজ করতে পারো, 3 × 7 = 21, অর্থাৎ 2 নিচে হচ্ছে 42। উত্তর বলো তো কি কত হবে? দেখো 42-এর সঙ্গে কে গুণ করলে পরে লাস্টে 2 হবে, এটা তো 52। কে গুণ করলে 3 দিয়ে গুণ করলে 6 হবে না, 4 দিয়ে গুণ করলে পরে 8 হবে, সুতরাং এটা তো 8 নেই, হবে না। তাহলে 7 দিয়ে গুণ করলে 7 × 14, অর্থাৎ 7 দিয়ে যদি গুণ করি তাহলে 14, লাস্টে 4 হবে। কেবলমাত্র 42-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে লাস্টে একটা 6 × 12, 2 হবে। তাহলে 2 আমার মিলে গেল, তাহলে একবারে আমরা 6 করতে পারি। টোটাল কাটাকাটিটা আমার দরকার থাকবে না, সুতরাং টোটাল কাটাকাটিটা কিন্তু আমার কোনো দরকার নেই, সেই জন্য আমরা 42 দিয়ে ভাগ করলাম। এবার যদি কেউ মনে করে স্যার কিচ্ছু করার দরকার নেই, আমার কিচ্ছু না, আমার হচ্ছে 2 × 3 × 7 গুণ করে হচ্ছে 42, ওকে। আমি এই 42 দিয়ে জাস্ট উপরে 252-কে ভাগ দেব। এবার দেখো ওই 42-এর সঙ্গে কি গুণ করলে লাস্টে 2 হবে, 42-এর সঙ্গে কেবলমাত্র 6 গুণ করলেই লাস্টে 2 হবে। ওই 252 ভেবে লাভ নেই, লাস্টে 2 হবে কে না 6 দিয়ে গুণ করলে, সুতরাং উত্তর আমাদের 6 হবে। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। ব্যাস, পরবর্তী অঙ্কে কি আছে বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে এত। ভেরি সিম্পল, কোন বৃহত্তম সংখ্যা এত দিয়ে ভাগ করলে অবশ্যই থাকবে এত। কি জিনিস দেখো, কিচ্ছু ভাবার দরকার নেই আমার। দেখো একে ভাগ করব, অবশিষ্ট 2, তার মানে এখানে 2 বিয়োগ করলে 36, একে ভাগ করলে কত 3, তাই 3 বিয়োগ করলে 42, আর একে ভাগ করলে কত 4 বিয়োগ করলে কত 48। তাহলে এবার তুমি বুঝতেই পারছো
যে 36, 42, 48-এর মধ্যে কে যাবে? 10 তো যাবেই না, 10কে হাঁটা দিয়ে যায়। 9 তো যাবেই না, 9b হাঁটা দিয়ে যায়। 7b যাবে না, 7b হটা দিয়ে যায়। তাহলে উত্তর হবে 6। তাহলে 6 দিয়ে একেও ভাগ করা যাবে, 6 দিয়ে একেও ভাগ করা যাবে, 6 দিয়ে একেও ভাগ করা যাবে, উত্তর হবে 6। আবার যদি কেউ এদের ঘষাগো বের করতে চাও তো भी अच्छा है, কিন্তু বুঝিয়ে যাচ্ছি তখন আর আমার নতুন করে অঙ্ক করে টাইম ওয়েস্ট করাটা কি দরকার আছে। বলছে একজন এত নম্বর পেয়ে এত নম্বরের জন্য ফেল করে, এবং এত নম্বর মানে 46 নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, এবং অপর একজন 81 নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর, তবে পরীক্ষায় কত নম্বর ছিল? আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে কি, উনি পেয়েছে যখন 81 তখন 15 বেশি, আবার পেয়েছে যখন 46 তখন 55 কম। মতলব এই যে পার্সেন্টেজটা হবে, আমি যে বর্তমান পার্সেন্টেজ পেয়েছি আর আগের পার্সেন্টেজ, এই দোনোকে ডিফারেন্স কত না, এর সঙ্গে যদি ডিফারেন্সটা খুঁজে বের করি কত হবে? 6 6 11 হবে 5, হাতে কত 1, তাহলে 1 যদি যুক্ত হয় 5 3, অর্থাৎ 35 ইকুয়াল টু মানেই হচ্ছে কত নম্বরের ডিফারেন্স হলো? আগে আমার কম ছিল 55, আবি ज़्यादा हो गया 15। তাহলে 15 আর 55 যোগ করলে কত হচ্ছে? 15, অর্থাৎ 55 প্লাস 15। ব্যাপারটা বোঝো যে আমি 46 পেয়েছি, আমার 55 নম্বর কম হয়ে গেছে, আমি 81 পেয়েছি, আমার 15 ज़्यादा হয়ে গেছে। তাহলে আগে 55 কম পেয়েছিলাম আর এখন 15 বেশি পেলাম, তাহলে দুটো মিলে আমার ডিফারেন্সটা কত হলো? 55 × 15। আর আগে পেয়েছিলাম 46% আর এখন পেলাম 81%, দোনো কি ডিফারেন্স কত? 35। তাহলে 35 ইকুয়াল টু 55 প্লাস এত, তাহলে 1 ইন্টু কত? এই 55 যোগ করলে কত হচ্ছে? 70। তাহলে 70/35, কিন্তু मुझे तो 100% चाहिए, 100 দিয়ে গুণ করব। তাহলে এটা যদি এটাকে কেটে দিই তাহলে হলো 2 আর হলো কত? 200। উত্তর হলো 200। তো हो गया फैसला। আবার দেখে নাও নেক্সট পরের অঙ্ক, দারুণ অঙ্ক, এটা পরীক্ষায় থাকবেই। কি না বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 নয় 200% ज़्यादा कर दिया, 200%। আমি সেই তোমাদের সূত্রটা বলি না, মোটরসাইকেলের সূত্র, একটা চাকা, দুটো চাকা, দোনো চাকা, 100% নিরাপত্তা। তাহলে এটা কত বেড়েছে? 200%। এবি বেড়েছে 200%, x = 200, y = 200, নিচে 100। দেখো সরি এরকম হবে না, দেখ এটা কত হলো? 400 প্লাস এই শূন্য কেটে দে, এখানে যদি শূন্য কেটে দেয় তাহলে কত? 2 আর 200কে গুণ করে এবি 400, তাহলে 400 400 কত হবে? 400 400 হলো 800। তাহলে উত্তর কত? 800। কোথায় আছে? 800%। তোমাদের কাছে মনে হতে পারে স্যার এটা তো এরকম হতে পারে, জাস্ট 200 করলাম আর 200 × 200/100 করলাম, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা 800 বেরিয়ে যেতে পারবে। তবে সবসময় তুমি এই সূত্রটাই ফলো করো, কারণ বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রে এক্স যাহা ওয়াই তাহা, আর আয়তক্ষেত্র বা অন্য কোনো দুটো আলাদা আলাদা পার্সেন্টেজ হয়ে গেলে পরে সেখানে এক্স ওয়াই ব্যাপারটা ব্যবহৃত হতে পারে। চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। দেখো সেটা হচ্ছে কি, এই অঙ্কটা করতে হবে না, বলছে বার্ষিক সরল সুদের হারে, সরল না জটিল সুদের হারে। দেখো সরল করতে করতে জটিল সুদের, 1000 টাকা 3 বছরে যদি এত টাকা পাওয়া যায় তাহলে এত। আমি তোমাদের এই অঙ্কে একবারই বলে দিই উত্তরটা এটা হবে। বলছে 3 বছর 4 বছর পরে যদি কোনো টাকা পূর্ণ সংখ্যা হয় তাহলে বুঝতে হবে অবশ্যই সেটা শূন্য সম্বলিত পার্সেন্টেজ হোনা চাইয়ে, শূন্য সম্বলিত পার্সেন্টেজ ছাড়া হবে না। সাধারণত আমি তোমাদের কি বলতো জটিল সুদের অঙ্ক শেখাই না, আমি তোমাদের কি শেখাই? ধরে নাও যে কি দাঁড়াচ্ছে, বার্ষিক এত টাকা হলে তাহলে পার্সেন্টেজ কত। দেখো আমি ওদের অঙ্কটা এই কারণে বলছি, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে পূর্ণ টাকা, এই পূর্ণ টাকা যদি হয়ে থাকে তাহলে তোমাকে সুদের পার্সেন্টেজটা বের করতে গেলে পরে হবে নিচে 100, তারপরে 110 হবে নিচে 100, ব্যাস। তাহলে এখানে কটা শূন্য হচ্ছে? একটা, দেখো এখানে কটা শূন্য? 1 2 3 4 5, আর এখানে কটা শূন্য হচ্ছে? দেখো 2 3 4 5, আর নিচে কটা? 6টা। তাহলে তোমাকে এখান থেকে দেখো পরিষ্কার কত টাকা হচ্ছে সেটা তুমি দেখে নিতে পারো। সেটা হচ্ছে 6টা শূন্য, ও বাবা এখানে 1000 টাকা, তাই 1000-এর একটা শূন্য, তাহলে উপরে 6টা শূন্য নিচেও 6টা শূন্য, তাহলে তোমার পড়ে থাকছে কত? 11 × 11 × 11।
हो गया भाई साला তাহলে 11 11 মানে কত 121 গুণ 11 তাহলে 121 মানে এখানে কেটে দিয়ে 11 2 1 তাহলে কত হচ্ছে 1 3 3 1 তাহলে এখানে 10% হতে বাধ্য 10% হবে তোমাদের এই অঙ্ক করতে হবে না শর্টকাট করার সময় সামনে পূর্ণ সংখ্যা যদি বেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কি আমাদের 10% होना चाहिए ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট হলো কোনটা কোনভাবে করলাম সেটা তোমাদের মতো করে ফলো করলে বলে স্যার কিছু কিছু জিনিস আপনি নিয়মই ফলো করেননি না নিয়ম আমার তখনই দরকার যখন আমি বড় অঙ্ক করব আর অনিয়ম আমার তখনই দরকার যখন আমি তাড়াতাড়ি করব থ্যাংক ইউ ভেরি মাচ ফলো দ্য নেক্সট ভিডিও